সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। আমি আজকে বাজারজাতকরণ নীতিমালা বিষয়টি থেকে বন্টন প্রণালী বিষয়টির ওপর বা অধ্যায়টির ওপর বন্টন প্রণালী কাকে বলে এবং বাজারজাতকরণে মধ্যস্থকারী কেন ব্যবহার করা হয় এই বিষয় দুটি আলোচনা করব। আমি আশুতোষ সরকার আছি তোমাদের সাথে, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। প্রথমেই তাহলে শুরু করা যাক বন্টন প্রণালী কি সে বিষয়টি দিয়ে, এটির সংজ্ঞা কি সেটা একটু স্বল্প পরিসরে দেখে নিই। বন্টন প্রণালী কি আসলে? উৎপাদনকারীর নিকট থেকে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য সামগ্রী পৌঁছানোর কাজে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বন্টন প্রণালী বলে। অর্থাৎ উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে। ভোক্তা বলতে কি বুঝি আমরা সেটা আমি ক্লাসে বলেছিলাম, আবারও বলছি। ভোক্তা হচ্ছে কোনো কিছু যে ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা কোনো কিছুর উপযোগ বিশেষ করে। এখন তাহলে দাঁড়াচ্ছে বন্টন প্রণালী বলতে যে উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট, চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য ও সামগ্রী পৌঁছানোর কাজে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠান। অর্থাৎ বন্টন প্রণালী কোনো ব্যক্তিও হতে পারে, প্রতিষ্ঠানও হতে পারে। এক্ষেত্রে উৎপাদনকারী ইচ্ছে করলেই নিজেই চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য পৌঁছাতে পারে, আবার প্রয়োজনে এক বা একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে তা সম্পন্ন করতে পারে। অর্থাৎ উৎপাদনকারী চাইলে নিজেও সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছে দিতে পারে, বা সে মধ্যস্থ কারবারি হিসেবে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও নিয়োগ দিতে পারে। এটি তার প্রয়োজন অনুযায়ী বা সুবিধা অনুযায়ী যেটি ভালো হয় তখন সে সেটি ব্যবহার করে। উপরের সংজ্ঞা থেকে আমরা কিছু বন্টন প্রণালীর মূল বৈশিষ্ট্য দেখতে পাই। সেগুলো হচ্ছে এটি একটি পদ্ধতি বা প্রক্রিয়া, অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া থেকে উৎপাদনকারীর উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু হয় এবং ভোক্তার ভোগের মাধ্যমে এই প্রক্রিয়াটা শেষ হয়। এরপরে যে বৈশিষ্ট্যটি আসে সেটি হচ্ছে এর মাধ্যমে উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সংযোগ স্থাপন করা হয়। এটা অবভিয়াস বিষয় যে আমরা দেখতে পাই যে উৎপাদন এবং ভোক্তার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। এটিতে ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকে। আমি একটু আগে বললাম, এতে কোনো ব্যক্তিও থাকতে পারে, প্রতিষ্ঠানও থাকতে পারে, বা দুই পক্ষই থাকতে পারে একই সাথে। এর মাধ্যমে পণ্য সামগ্রী চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে। অবশ্যই বন্টন প্রণালী সার্থকতা তখনই হবে যখন চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য সামগ্রী পৌঁছাবে, তা না হলে বন্টন প্রণালীর যে উদ্দেশ্য আছে সেটা ব্যর্থ হবে। শেষ বৈশিষ্ট্য যেটি পাই সেটা হচ্ছে এর মাধ্যমে পণ্যের মালিকানা ক্রেতা বা ভোক্তার নিকট হস্তান্তরিত। অর্থাৎ পণ্য যখন উৎপাদন করে উৎপাদনকারী, তখন এটির মালিকানা থাকে উৎপাদনকারীর নিকট। পরবর্তীতে বিভিন্ন ধাপে মধ্যস্থকারীর নিকট এর মালিকানা হস্তান্তরিত হয়। সবশেষে এটি ভোক্তার নিকট হস্তান্তরের মাধ্যমে মালিকানা পরিবর্তিত হয়, অর্থাৎ ভোক্তা এই পণ্যের মালিক হয়ে যায় এবং ভোগ করতে পারে। বন্টন প্রণালী কিরকম হতে পারে নিচে একটি ডায়াগ্রাম দেওয়া আছে। সেখানে দেখা যাচ্ছে প্রথমে থাকবে হচ্ছে উৎপাদক তো অবশ্যই থাকবে, উৎপাদক না থাকার কোনো কারণই নেই, কারণ উৎপাদক না থাকলে পণ্য তৈরি হবে না। উৎপাদক থেকে পরিবেশক বা এজেন্ট থাকতে পারে। এরপরে হচ্ছে পাইকারি কারবারি কি সেটি আমরা জানি, মানে খুব বড় বড় লট আকারে ক্রয় করে এবং লট আকারে বিক্রি করে। এরপরে হচ্ছে খুচরা কারবারি, যে ছোট ছোট এককে ভাগ করে পণ্য বিক্রি করে। এরপর হচ্ছে ভোক্তা হচ্ছে যে পণ্যর উপযোগ নিঃশেষ করে। অর্থাৎ সবসময় পাঁচটি পক্ষই যে থাকবে এরকম না, এর কম বেশি থাকতে পারে। দুটি পক্ষও থাকতে পারে, তিনটিও থাকতে পারে, চারটি থাকতে পারে, সর্বোচ্চ পাঁচটি। অর্থাৎ পাঁচটির বেশি কখনোই থাকবে না এবং দুটির কম কখনোই থাকবে না। পরবর্তীতে আসে হচ্ছে বাজারজাতকরণ মধ্যস্থ ব্যবসায়ী ব্যবহারের কারণ। অর্থাৎ বাজারজাতকরণ ব্যবস্থাপনায় মধ্যস্থ কারবারি বা মিডলম্যান কেন ব্যবহার করা হয়, আমরা সে বিষয়টি একটু আলোচনা করি। যে কোনো উৎপাদকের পক্ষে ভোক্তাদের নিকট সরাসরি পণ্য পৌঁছানো কঠিন, ক্ষেত্র বিশেষ অসম্ভব। অর্থাৎ উৎপাদক চাইলে হয়তো তার আশেপাশে যে ভোক্তা আছে তাদের কাছে পণ্য পৌঁছে দিতে পারে, কিন্তু যারা দূরবর্তী অবস্থানে আছে তাদের নিকট সরাসরি উৎপাদনকারীর পক্ষে পণ্য পৌঁছে দেওয়াটা অসম্ভব হয়ে যায় ক্ষেত্র বিশেষে। এক্ষেত্রে উৎপাদনকারী তার কতিপয় দায়িত্ব বাজারজাতকরণ মধ্যস্থ ব্যবসার নিকট ন্যস্ত করে। এক্ষেত্রে কি হয়, অর্থাৎ মিডলম্যান যারা আছে, পাইকারি কারবারি বা এজেন্ট বলি, খুচরা ব্যবসায়ী আছে, এরা এই উৎপাদনকারীর নিকট থেকে পণ্য নিয়ে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দেয় এবং এই বন্টন প্রণালী সৃষ্টি হয়।
এখন মধ্যস্থকারীরা সাধারণত কি কি কাজ করে থাকে সেগুলো আমরা একটু দেখি। যেমন নতুন ক্রেতা খুঁজে বের করে দেয়, ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করে দেয়। এরপর হচ্ছে পণ্যের শ্রেণীবদ্ধকরণ, পণ্য সাজানো, মান নির্ধারণ, পণ্যের স্ট্যান্ডার্ড তৈরি করা, অর্থাৎ কোনটা কোন ক্যাটাগরির পণ্য ভালো, মানে বিভিন্ন গ্রেডিং করা, প্যাকেজিং করে দেয়, মৌলিকীকরণ যেটা হচ্ছে, মানে আরো বিভিন্ন ধরনের কাজ করে দেয়, উৎপাদনকারীর পক্ষে করে দেয়, যেটা ভোক্তার জন্য ভালো, উৎপাদনকারীর পক্ষে ভালো, সার্বিকভাবে সবকিছু সব দিক বিবেচনা করলেই একটা ভ্যালু অ্যাড হয়। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে মানে কেন মধ্যস্থকারী ব্যবহার করা হয় সে বিষয়গুলো। প্রথম যে উদ্দেশ্য বা কারণটি আসে সেটা হচ্ছে বাজার তথ্য সরবরাহ। মধ্যস্থকারী ব্যবহারের মাধ্যমে একজন বাজারজাতকারী বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকে। অর্থাৎ একজন উৎপাদনকারী, বাজারজাতকারী বলতে উৎপাদনকারী হতে পারে বা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে যারা উৎপাদন করে না বা পণ্য বাজারজাতকরণ করে কিনে নিয়ে। একজন উৎপাদনকারী বা বাজারজাতকারী মধ্যস্থকারী যারা থাকে অর্থাৎ পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, তাদের থেকে বাজার সম্পর্কে ধারণা নেয়। বাজার হচ্ছে সম্ভাব্য বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। অর্থাৎ বাজারে কি কি ডিমান্ড আছে, ক্রেতাদের পছন্দ কি বা প্রয়োজন কি, চাহিদা কি, তাদের ক্রয় ক্ষমতা কেমন, তারা পণ্য কিনতে পারবে কিনা, এই বিষয়ে তথ্যগুলো তারা মধ্যস্থকারী থেকে পেয়ে থাকে। এর ফলে সে অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারে বা পণ্য গবেষণা করে নতুন পণ্য সৃষ্টি করতে পারে। মানে টোটাল বাজার সম্পর্কে একটা সার্বিক ধারণা মধ্যস্থকারী থেকে পেয়ে থাকে। নতুন ক্রেতা খুঁজে বের করা। এখন উৎপাদনকারীর পক্ষে তো আর যে বাজারে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে ক্রেতা খুঁজে বের করা বা তাদের সাথে সম্পর্ক স্থাপন করাটা একটু কঠিন কাজ। তাহলে দেখা যাচ্ছে উৎপাদন প্রক্রিয়াটা ব্যাহত হয়ে যাবে, সে উৎপাদন প্রক্রিয়ায় মনোযোগ দিতে পারবে না। এই কাজগুলো করে দেয় হচ্ছে মধ্যস্থকারী যারা থাকে। অর্থাৎ নতুন নতুন ক্রেতা অনুসন্ধানে মধ্যস্থকারীর ভূমিকা উল্লেখযোগ্য। বাজারজাতকরণ সফলতা অনেক ক্ষেত্রে নতুন ক্রেতা সৃষ্টির উপর নির্ভর করে। অর্থাৎ বাজারজাতকরণ শুধুমাত্র পুরাতন ক্রেতা ধরে রাখতে হবে না, কারণ পণ্যের উৎপাদন বৃদ্ধি বা নতুন পণ্য যা তৈরি করা হবে সেগুলোর জন্য নতুন নতুন বাজার দরকার বা ক্রেতা দরকার সেগুলো বিক্রির জন্য, এবং উৎপাদন কি বলে বর্ধিত ও উৎপাদিত পণ্যের জন্য নতুন ক্রেতা দরকার। এবং এই নতুন ক্রেতাগুলো খুঁজে বের করে দেয় হচ্ছে যারা মধ্যস্থকারী যারা আছে, এজেন্ট বা খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, এরা। ক্রেতাদের ধরে রাখা, অর্থাৎ আমরা এর আগের পয়েন্টটায় দেখলাম যে ক্রেতাদের খুঁজে বের করবে। এখন খুঁজে বের করলেই তো হবে না, তাদেরকে কাস্টমারে নিয়ে পরিণত করতে হবে, এবং লয়াল কাস্টমার, কাস্টমার বলতে লয়াল কাস্টমারে পরিণত করতে হবে, অর্থাৎ তাদেরকে ধরে রাখতে হবে। নতুন ক্রেতা সৃষ্টির পাশাপাশি তাদেরকে ধরে রাখার ক্ষেত্রে মধ্যস্থকারী গুরুত্বপূর্ণ অবদান রাখে। এক্ষেত্রে মধ্যস্থকারী উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সুসম্পর্ক স্থাপন করে ক্রেতা ধরে রাখে। অর্থাৎ নতুন যে ক্রেতা খুঁজে বের করলো সেগুলো ধরে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে, ডিসকাউন্ট দিয়ে থাকে বা তাদেরকে বিভিন্ন ধরনের অফার্স দেয় বা নতুন পণ্য দিয়ে থাকে। মানে যেভাবেই হোক তারা চেষ্টা করে সবসময় যাতে করে এই ক্রেতাদেরকে ধরে রাখা যায়, কারণ ক্রেতাই হচ্ছে সবকিছু তাদের জন্য। ক্রেতা যদি না থাকে তাহলে পুরোপুরি লোকসান হয়ে যাবে। এরপর হচ্ছে অর্থ সংস্থান। প্রয়োজনে মধ্যস্থকারীরা উৎপাদনকারীকে, দুঃখিত আমি এখানে একটু বানান ভুল লিখেছি, উৎপাদকারী লিখেছি, এটা হবে উৎপাদনকারীকে আর্থিক সহযোগিতার মাধ্যমে সহযোগিতা করে থাকে। এখন আর্থিক সহযোগিতা এটা কিভাবে করে থাকে, দেখছে অ্যাডভান্স কিনে, অর্থাৎ পণ্য মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে, এজেন্ট, খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, এরা অনেক সময় অগ্রিম টাকা দিয়ে থাকে উৎপাদনকারীকে, যে তুমি টাকা নাও, এখন উৎপাদন করো, পণ্যটা আমাকে দিও। এভাবে ফাইন্যান্সিং করে থাকে, অথবা অগ্রিম না দিলেও ধার হিসেবে দিতে পারে। অন্য যে কোনো উপায়ই হোক তারা অর্থ সংস্থান করে থাকে। আর বাজারজাতকরণ কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বা মধ্যস্থকারীরা এরূপ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। অর্থাৎ গতিশীলতা, বাজারজাতকরণ কার্যক্রমে গতিশীলতা বলতে আমরা কি বুঝি, অর্থাৎ উৎপাদনকারীর কাছে যদি উৎপাদন করার জন্য পর্যাপ্ত টাকা না থাকে তাহলে সে কিভাবে উৎপাদন করবে, উৎপাদন বন্ধ হয়ে যাবে। উৎপাদন বন্ধ হয়ে গেলে কি হবে, মধ্যস্থকারী যারা আছে তাদেরও কার্যক্রম কমে যাবে, উৎপাদন ভোগ কমে যাবে, অর্থাৎ সার্বিক যে বাজারজাতকরণ কার্যক্রম আছে সেটা কমে যাবে, তার গতিশীলতা কমে যাবে। এই গতিশীলতা বজায় রাখার জন্য অর্থসংস্থান জরুরি, এবং সেক্ষেত্রে মধ্যস্থকারী যারা আছে তারা সহযোগিতা করে থাকে। এরপরে হচ্ছে ঝুঁকি হ্রাস। মধ্যস্থকারীরা উৎপাদনকারীর থেকে পণ্য ক্রয়ের মাধ্যমে উৎপাদনকারীর ঝুঁকি হ্রাসের সম্ভাবনা
সৃষ্টি করে, কেননা উক্ত পণ্য বিক্রয় না হওয়া পর্যন্ত পণ্যের যাবতীয় ক্ষয়ক্ষতির দায়িত্ব মধ্যস্থ কারবার নিকট ন্যস্ত থাকে। অর্থাৎ উৎপাদনকারী তো পণ্য উৎপাদন করার পরে বিক্রি করে দিল হচ্ছে এজেন্ট বা মধ্যস্থকারী যারা আছে তাদের কাছে, বিক্রি করার মাধ্যমে তার আর কোনো ধরনের ঝুঁকি রইল না। অর্থাৎ পণ্য এখন নষ্ট হয়ে যাক যাই হয়ে যাক, দায়টা বা ঝুঁকিটা আর উৎপাদনকারী রইল না, ঝুঁকিটা চলে যায় হচ্ছে মধ্যস্থকারীদের ওপর। এর ফলে এভাবে মধ্যস্থকারী যারা আছে তারা উৎপাদনকারী ঝুঁকি হ্রাস করে থাকে। উৎপাদন ব্যয় হ্রাস। এখন উৎপাদন ব্যয় কিভাবে হ্রাস করে সেটা আমরা একটু দেখি। মধ্যস্থকারী অন্যতম দায়িত্ব হলো পণ্যের বিক্রির পরিমাণ বৃদ্ধি করা। অর্থাৎ মধ্যস্থকারীরা সবসময় চেষ্টা করে কিভাবে বিক্রি বাড়ানো যায়, বিক্রি যত বাড়বে তাদের মুনাফাও বা তাদের ব্যবসায়ের যে মুনাফা সেটা সার্বিকভাবে বৃদ্ধি পাবে, যার ফলে বৃহদায়তন উৎপাদনের দেখা দেয়। ফলে যখন বিক্রি বাড়বে তখন কি হবে, বিক্রি বাড়া মানে চাহিদা বাড়লে তো বিক্রি বাড়বে, বিক্রি বাড়লে তখন উৎপাদনের পরিমাণও বেড়ে যাবে, এতে করে উৎপাদন ব্যয় হ্রাস পাবে। যখন উৎপাদন বৃদ্ধি পাবে তখন উৎপাদন ব্যয়টা কমে যাবে এবং পণ্যের একক প্রতি মূল্য কমে যাবে। যখন পণ্যের একক প্রতি মূল্য কমে যায় তখন মানুষের ভোগটা কিন্তু বেড়ে যায়। এরপর হচ্ছে প্রসারের সহায়তা। প্রসার মানে অ্যাডভার্টাইজিং বা প্রমোশন যেটা বলি। কিভাবে মধ্যস্থকারীরা উৎপাদনকারী পক্ষ থেকে পণ্য সম্পর্কে ক্রেতাদেরকে অবহিত করে বা পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে অনেক সময় বাজারজাতকারী পক্ষে মধ্যস্থ কারবারি সদস্যরা প্রসারমূলক কর্মসূচি গ্রহণ করে থাকে। এতে করে প্রতিষ্ঠানের পরিচিতি বৃদ্ধি পায় এবং বিক্রি পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ উৎপাদনকারী পক্ষ হয়ে বা মধ্যস্থকারী যারা আছে তারা নিজেদের উদ্যোগেও অনেক সময় পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকে যে আমাদের কাছে এই পণ্য আছে, এটা ভালো, এটা সুবিধা কি, এগুলোতে বিজ্ঞপ্তি দিয়ে থাকে। এর ফলে পণ্যের বিক্রি বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায় বা আলটিমেটলি কি হয়, আলটিমেটলি উৎপাদনকারী যে থাকে সে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায় এবং উৎপাদনও বৃদ্ধি পায়। ভোক্তাদের দ্বার প্রান্তে পণ্য পৌঁছানো। মধ্যস্থ কারবারিদের সবচেয়ে বড় সুবিধা যেটা হলো সেটা হচ্ছে ভোক্তারা তাদের ঘরে বসেই পণ্যটা পেয়ে যাচ্ছে। অর্থাৎ যদি এই মধ্যস্থ কারবারি ব্যবস্থাটা না থাকতো তাহলে কি হতো, দেখা গেছে একজন উৎপাদন করছে শীতল পাটে সেই সিলেটে, এখন সিলেট থেকে আমরা এখন এই মুন্সিগঞ্জে বসে তো আর শীতল পাটি পাচ্ছি না। আমরা যদি দেখা গেছে মধ্যস্থ কারবারি না থাকলে কি করতে হতো, সিলেটে যাওয়া লাগতো এটা কেনার জন্য। মানে এটা আমাদের জন্য একটা কষ্টকর বিষয় না? কিন্তু এই মধ্যস্থ কারবারি থাকার কারণে কি হচ্ছে, সিলেট থেকে শীতল পাটিটা চলে আসছে সহজেই সারা বাংলাদেশে সর্বত্র যেখানে যেখানে ডিমান্ড আছে সেখানে। অর্থাৎ ঘরে বসেই বা নির্দিষ্ট জায়গা থেকেই নিজের এলাকা থেকে আমরা নিজেদের যে প্রত্যাশিত পণ্য আছে সেটা কিনতে পারছি। একজন উৎপাদনকারী পক্ষে সকল ক্রেতার নিকট পণ্য পৌঁছানো সম্ভব না, এক্ষেত্রে মধ্যস্থ কারবারি অগ্রণী ভূমিকা পালন করে থাকে পণ্য ক্রেতাদের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে। সেবা প্রদান। মধ্যস্থ কারবারিরা আরও একটা গুরুত্বপূর্ণ সুবিধা দিয়ে থাকে, সেটি হচ্ছে ক্রেতা সাধারণকে বিভিন্ন ধরনের সেবা প্রদানের মাধ্যমে মধ্যস্থ কারবারি বাজারজাতকারী প্রতিষ্ঠানের ইমেজ বৃদ্ধি করে, বিভিন্ন ধরনের সেবা প্রদান করে। অর্থাৎ এটা হচ্ছে আফটার সেল সার্ভিস যেটা আমরা বলে থাকি, অর্থাৎ বিক্রয়ত সেবা। বা বিক্রির আগেও অনেক সময় সেবা দেয়, বা বিক্রির আগে হচ্ছে কিভাবে সেবা দেয় সেটা হচ্ছে তোমার পণ্য সম্পর্কে ধারণা দিয়ে পণ্যের সুবিধা কি, বৈশিষ্ট্য কি, অসুবিধা কি সবগুলো বলে। আর বিক্রেতা সেবাগুলোর মধ্যে থাকে গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে, মেরামত আছে, হোম ডেলিভারি আছে। এর পরে যে বৈশিষ্ট্যটি বা কারণ, অর্থাৎ মধ্যস্থ কারবারি ব্যবসায়ের যে কারণ সেটা হচ্ছে জীবনযাত্রা মান উন্নয়ন। জীবনযাত্রা মান উন্নয়ন পয়েন্ট যখনই আসবে তখনই মনে রাখবা জীবনযাত্রার মান উন্নয়ন কখন হবে, অর্থাৎ যখন মানুষের ভোগ বৃদ্ধি পাবে, মানুষের আয় বৃদ্ধি পাবে। অর্থাৎ মানুষের আয় বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পেলে মানুষের ভোগ বৃদ্ধি পাবে, অবশ্যই ভোগ বৃদ্ধি পেলে মানুষের সঞ্চয় বাড়বে, বিনিয়োগ বাড়বে, জীবনযাত্রা মান উন্নত হবে। অর্থাৎ একটা সাইকেলের মতো বিষয়টা কাজ করে। প্রথমে অবশ্যই শুরু হতে হবে আয় বৃদ্ধি দিয়ে। এখন জীবনযাত্রার এক্ষেত্রে মানুষের আয়টা কিভাবে বাড়ছে, অর্থাৎ মধ্যস্থ কারবারিদের দ্বারা মানুষের আয়টা কিভাবে বাড়ছে সেটা আমরা একটু দেখি। মধ্যস্থ কারবারির ক্ষেত্রে যেহেতু এগুলো প্রতিষ্ঠান বা ব্যক্তি হতে পারে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের লোক কর্মসংস্থানে জড়িত হয় বা বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সৃষ্টি হয় মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠানের দ্বারা। এই প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের আয় বৃদ্ধি পায়, তাদের ভোগ বৃদ্ধি পায়, তাদের বিনিয়োগ বৃদ্ধি পায়, সঞ্চয় বৃদ্ধি পায়, আর সার্বিকভাবে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। অর্থাৎ তারা আগে দেখা গেছে কাজ করতো না,
যেভাবে কষ্টে দুঃখ কষ্টে জীবনযাপন করতে হয়তো এখন এই মধ্যস্থকারী প্রতিষ্ঠানে তাদের কাজ কাজ বা কর্মসংস্থানের সুযোগ হয়, ফলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে সার্বিকভাবে। আমাদের দেশে মধ্যস্থ কারবারিরা বিদেশ থেকে বা অন্যভাবেও যদি বলি, আমাদের দেশে মধ্যস্থ কারবারিরা কি করে, বিদেশ থেকে পণ্য আমদানি করে ভোক্তাদের প্রত্যাশিত চাহিদা পূরণ করে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের দেশের মানুষ বিদেশি পণ্য ভোগের সুযোগ পাচ্ছে, অর্থাৎ আমরা বিদেশি পণ্য ভোগের সুযোগ পাচ্ছি, যেটা আগে সম্ভব ছিল না, তাই না? এর ফলে কি হয়, মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এটা তো মধ্যস্থকারী দ্বারাই সম্ভব হচ্ছে। তারা যদি না থাকতো আমরা তো এই বিদেশি পণ্য পেতাম না, তাই না? এই যে অ্যাপল ওয়াচ বা আইফোন, বিভিন্ন ধরনের যে ব্র্যান্ড আছে আরো, সবগুলোই তো সম্ভব হচ্ছে শুধুমাত্র এই মিডলম্যান যারা আছে তাদের জন্য। আপাতত বলা যায় এই কয়েকটাই, মোট 10টা হয়তো পয়েন্ট বলেছি, আমি 10টাই বলেছি। 10টা পয়েন্ট হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী কেন থাকা উচিত, বা বাজারজাতকরণে মধ্যস্থ কারবারিদের ভূমিকা কি, বা তাদের উপস্থিতির সুবিধা কি। এটা ছিল এগুলোর বিস্তারিত। তোমাদের কারো যদি বুঝতে কোনো সমস্যা থাকে মন্তব্য করে অবশ্যই জানাবে। সবশেষে বলবো, এই করোনাকালীন সময়ে তোমরা সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।